হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু গোল্ড ফিজিক্স ক্লাসেস। আমি এজি স্যার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা সম্পূর্ণ একটি ভিন্ন ধরনের বিষয়। তোমরা হয়তো থাম্বনেইলে নামটা দেখে বা বিষয়টা দেখে একটু অবাক হয়েছো যে কিভাবে এটা সম্ভব। তো দীর্ঘদিন আমরা এই পরীক্ষা ব্যবস্থা, খাতা দেখা এগুলোর সঙ্গে যুক্ত থেকে কিছু বিষয় আমরা উপলব্ধি করেছি, যে কারণে হয়তো ছেলেরা একটু কম নাম্বার পেয়ে থাকে। আর যাতে সেটা তোমাদের মধ্যে ভুল না হয় তার কারণে তোমরা এই যে সামান্য কিছু সময়ের ক্লাস আমি এখানে বলছি, সেই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবে। তাহলে আশা করি পরীক্ষায় এরকম একটা ম্যাজিক নাম্বার বা ম্যাজিক ফিগারের এই নাম্বার পেতে খুব অসুবিধা হবে না। এটা এমন কোনো কঠিন কাজ নয় বা কোনো দুঃসাধ্য বিষয় নয়, খুব সহজেই এটা পাওয়া যায় যদি আমি যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শোনো। আর অবশ্যই পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি এরকম বহু বিষয় নিয়ে পরপর করে আলোচনার ক্লাস দেব। তোমরা সেগুলো শুনলে অবশ্যই উপকৃত হবে এই আশা করছি। এখানে যেটা বিষয় যে সেমিস্টার 4-এ এখানে 35 নম্বরের লিখিত পরীক্ষা হবে। তো 35-এর মধ্যে 35 নাম্বার কি করে পাওয়া সম্ভব? তো আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি যে যদি 100 জন ছাত্র পরীক্ষা দেয় তো তাদের মধ্যে হয়তো 10 থেকে 20 জন ছাত্র তাদের মনের মতো করে ভালো নাম্বার পায় এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। কিন্তু বাকি 80 জন ছাত্র তাহলে এই প্রয়োজন মতো নাম্বার বা তাদের মনের মতো যে নাম্বারটা কেন পাচ্ছে না? তাহলে কি তারা পড়াশোনা করে না? বিষয়টা একদম সেরকম নয়। তারাও পড়াশোনা করে, তারাও চেষ্টা করে, কিন্তু তাদের ওই পড়াশোনা এবং চেষ্টার মধ্যে সামান্য কিছু ঘাটতি থাকার কারণে তাদের হয়তো ওই রকম 100% নাম্বার পাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাহলে কোথায় কি ঘাটতি তারা নিজেরাই হয়তো বুঝতে না বুঝতেই তাদের সময় পেরিয়ে যায়। তাহলে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো কোন কোন বিষয়ে এর জন্য দায়ী এবং কি করলে তাহলে ফুল নাম্বার পাওয়া যেতে পারে। তাহলে এখানে আমি 3টা বিষয় তুলে ধরছি। দেখো, 1 নম্বর, তারা বিষয়বস্তু কোনো কোনো ক্ষেত্রে, মানে সব ক্ষেত্রে তা নয়, বিষয়বস্তু কোনো কোনো ক্ষেত্রে বুঝতে পারে না। কিছু জিনিস আছে সেগুলোকে মুখস্থ করে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, যার কারণে হয় কি সেখানে কোনো ডেফিনেশন লিখতে গিয়ে মাঝে বেশ কিছু জায়গায় ভুল করে ফেলে। তাদের অজান্তেই ওই ভুলগুলো হয়ে থাকে, যার কারণে পরীক্ষায় তারা ভাবে আমি ঠিক লিখে এসেছি, কিন্তু পরীক্ষক মানে আমরা যখন খাতা দেখি তখন ওই জায়গাগুলো কেটে দিতে বাধ্য হই, যার কারণে তাদের নাম্বার, তাদের আশানুরূপ যে নাম্বার সেটা আর হয়ে ওঠে না, তার থেকে কিছুটা নাম্বার কমে যায়। তাহলে যে কোনো বিষয়বস্তু বোঝার ক্ষেত্রে একটা অসুবিধা অনেক সময় থেকে যায়, এটা একটা কারণ। দ্বিতীয়ত, প্রশ্ন অজানা মনে হয় অনেক সময়। হয়তো সে যে প্রশ্নের উত্তর করে গেছে সেই প্রশ্নটা হুবহু আসেনি, তার মানে কি তার প্রশ্নটা অজানা লাগছে, অথবা কোশ্চেন অনেক সময় ঘুরিয়ে দেওয়া থাকে। ঘুরিয়ে দেওয়া থাকলে কোশ্চেন আমাদের বুঝতে অসুবিধা হয়, মানে ওই স্টুডেন্টদের ক্ষেত্রে যে হয়তো সে উত্তরটা জানে কিন্তু প্রশ্নটাই বুঝতে পারছে না। তাহলে প্রশ্ন না বুঝতে পারলে সে কি উত্তর লিখবে? কিন্তু সে উত্তরটা যেটা হবে সেটা কিন্তু সে বাড়ি থেকে প্র্যাকটিস করে গেছে, কিন্তু যেহেতু প্রশ্ন বুঝতে পারেনি তাহলে সে সঠিক উত্তর দিতে পারলো না, তার কারণে তার আশানুরূপ নাম্বার পাওয়া হয়ে ওঠে না। তৃতীয়ত, উত্তর লেখার সময় ভুলে যাওয়া। এটা তো প্রায় ঘটে থাকে যে বড় কোনো একটা প্রতিষ্ঠা দিয়ে দিয়েছে, যে ধরো ওই তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় সূত্র প্রতিষ্ঠা কর। তাহলে প্রথমে তেজস্ক্রিয় বিঘটনের সূত্র dN/dt প্রপোর্শনাল টু ওই এই যে n এরকম লিখে দিল সমান ল্যামডা n লিখলো, তারপরে কোথায় যেন আর কিছুই মনে আসছে না, তখন আর বাকিটা
তার ওই সূত্রটা আর প্রতিষ্ঠা করা হয়ে ওঠে না, যার কারণে তার নাম্বার কমে যাচ্ছে। তাহলে এরকম কিছু লিখতে গিয়েও কিছুটা লেখার পর আর মনে পড়ছে না, যার কারণে অনেক সময় নাম্বার কমে যায়। তাহলে এর সমাধান কি হবে? তাহলে কি করে আমরা এই ভুলগুলোকে রিকভারি করতে পারব, বা আমরা ভুলগুলো যাতে না হয় তার জন্য আমাদের কি কি করতে হবে, এটা একটু ভালো করে মাথায় রাখা দরকার। প্রথমত ওই যে বলেছি বিষয়বস্তু বুঝতে না পারা। তাহলে বিষয়বস্তু যেখানে বোঝা যায়নি সেখানে বারবার চেষ্টা করতে হবে ওই বিষয়বস্তুটাকে আগে মাথায় ভালো করে ঢুকিয়ে ফেলার। তাহলে বিষয়বস্তুটা যদি কোনোভাবে ঢুকিয়ে ফেলি তাহলে কিন্তু পরীক্ষার খাতায় ওটা যে কোনোভাবেই প্রকাশ করা সম্ভব হবে। আর পরীক্ষায় নিজের ভাষায় যদি কেউ লিখে তার জন্য একটুও নাম্বার কমবে না। এটাও পরীক্ষার ইনস্ট্রাকশনে পরিষ্কার করে খাতা দেখার যে নিয়ম ওখানে বলা থাকে যে কোনো স্টুডেন্ট যদি নিজের ভাষায় কিছু লিখে সেক্ষেত্রে কোনোভাবে নাম্বার তার কমানো যাবে না, তাহলে নাম্বার কমবে না। তাহলে বিষয়টা অবশ্যই বুঝে পড়তে হবে, বুঝে পড়তে হবে। তুমি যতটাই পড়বে সেটা ভালো করে বুঝে পড়বে। কোনো কিছু মুখস্থ করে ওইটা বোঝার দরকার নেই, মুখস্থ করে পরীক্ষার খাতাতে লিখে ফেলবো, তাহলে কিন্তু ওই ধরনের ভুল হয়ে যায়। অজান্তেই কোথাও না কোথাও ভুল হয়ে যাচ্ছে, অথবা কেউ ভুল লিখে দিচ্ছে। তাহলে এটা করতে গেলে বিষয়বস্তু ভালো করে বুঝতে হবে। আমি অলরেডি প্রায় সব চ্যাপ্টারের কিছু থিওরি ক্লাস প্রশ্ন উত্তর আকারে বুঝিয়ে বুঝিয়ে A to Z সবগুলো বুঝিয়ে বুঝিয়ে একবারে প্রশ্ন উত্তর আকারে রেডি করে রেখেছি। তোমরা সেগুলো পড়লে বিষয়বস্তুগুলো কিন্তু পরিষ্কার বুঝতে পারবে। একবারে প্রশ্ন উত্তর আকারে যেহেতু বোঝানো আছে, বুঝতে কোনো অসুবিধা হবে না। তোমরা চাইলে সেখান থেকে বুঝে নিতে পারো। আর যদি নিজে কোনো টেক্সট বই পড়ে বুঝতে পারো তাও কোনো অসুবিধা নেই। দ্বিতীয়ত, প্রশ্ন অজানা মনে হয়, তাহলে প্রশ্ন সম্পর্কে পরিচিত হতে হবে, প্রশ্নকে একটু জানতে হবে, নাহলে পরীক্ষার হলে যেই কোশ্চেনই দেখবে সেটা নতুন মনে হতে পারে। তুমি থিওরিটিক্যাল হয়তো পড়ে গেছো কিন্তু কোনো প্রশ্নের সঙ্গে পরিচিত নয়, তাহলেও এই গন্ডগোলটা হতে পারে। তাহলে তোমাকে অবশ্যই প্রশ্নের সঙ্গে পরিচিত হতে হবে। আমি এই জন্যই প্রশ্ন উত্তরে পদার্থবিজ্ঞান বলে ক্লাসগুলো সব রেডি করেছি। সেখানে প্রশ্ন শুধু একটা প্রশ্ন নয়, ওই প্রশ্নের বিকল্প প্রশ্ন কি হতে পারে অবলিক দিয়ে সেগুলো লিখে রেখেছি। মানে প্রশ্নটা কতভাবে হতে পারে, একই উত্তর কিন্তু প্রশ্নটা বিভিন্ন ওয়েতে হতে পারে। সেই কারণে একাধিক প্রশ্ন দিয়ে একটাই উত্তর এভাবেও করে রেখেছি। তোমরা সেখান থেকে দেখলে প্রশ্নের সম্পর্কে ধারণা পেয়ে যাবে। এছাড়াও বর্তমান টেস্ট পেপার টাইপের যেসব বইগুলো বেরোয় সেগুলোও দেখতে পারো ওই প্রশ্ন সম্পর্কে ধারণা তৈরি করার জন্য। দেখবে তার উত্তরগুলো সবগুলোই রেডি আছে, কিন্তু ওই প্রশ্নটা সম্পর্কে তোমার হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে প্রশ্ন বুঝতে না পার, তাহলে একই কোশ্চেন ঘুরিয়ে যখন দেওয়া থাকে তখন বুঝতে অসুবিধা হয়। তাহলে কোশ্চেনের সঙ্গে বারবার যদি এরকমভাবে পরিচয় ঘটে তাহলে নিজে থেকে আস্তে আস্তে বুঝতে শিখবে যে ওই প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া থাকলে উত্তরটা কিন্তু ওই সেম হবে। আমি এরকমভাবে একই প্রশ্ন কত রকমভাবে ঘুরিয়ে হতে পারে সেরকম প্রশ্ন উত্তর, প্রশ্ন সহ উত্তর একই সঙ্গে 2-3 রকম প্রশ্ন, মানে একই কোশ্চেনকে ঘুরিয়ে ঘুরিয়ে যে 2-3 রকম প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো একসঙ্গে দিয়েছি এবং তার উত্তর কি হবে সেটাও করে সেগুলো বুঝিয়ে বুঝিয়ে আলোচনা করে রেখেছি কোনো কোনো ক্লাসে। তাহলে সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে। আর উত্তর লেখার সময় ভুলে যাওয়া, এটা একটা খুব মেজর মিস্টেক হয়। উত্তর লিখতে গিয়ে কিছু মনে পড়ছে না, এটা না পড়ার কারণ হচ্ছে আমাদের ভালো করে প্র্যাকটিস হয়নি। তাহলে প্র্যাকটিস কি করে করবে? প্র্যাকটিস করার জন্য বলি, প্রথমে তাহলে বিষয়বস্তুটা বুঝবে, বুঝে প্রশ্ন ওখান থেকে কি হতে পারে সেটা ভালো করে জানবে, কত রকম প্রশ্ন হতে পারে সেটাও জানলে, এবং তার উত্তর কি হবে সেটাও রেডি করলে। প্রথমে যেভাবে আমি ক্লাসগুলোতেও রেডি করে দিয়েছি সেভাবে রেডি করলে, খাতায় লিখে লিখে সব রেডি করলে একবার। এরপরে তোমরা কি করবে, সেইগুলো বারবার দেখে দেখে লিখবে, তারপরে না দেখে লিখে প্র্যাকটিস করবে। তাহলে কি হবে, খাতায় বারবার লিখে প্র্যাকটিস করলে ওই জিনিস 2-4 বার প্র্যাকটিসের পর এমনিতেই মাথায় সেভ হয়ে যাবে। তাতে কি হবে, তুমি এরপরে খাতা যদি বন্ধ করে দিয়ে লিখো তাহলে এখন
সূচকীয় সূত্র প্রতিষ্ঠা এখন যদি লিখতে চেষ্টা করো দেখবে যে লিখতে পারবে। তাহলে প্রথমে দেখে দেখে দু একবার লিখবে, তারপরে দেখবে না দেখে দু একবার লিখবে, যেখানে আটকে যাবে একটু দেখবে, দেখবে এটা 4-5 বার যদি করে নাও তাহলে আর কোনো প্রশ্নই তোমার আটকাবে না পরীক্ষার হলে, এটা একবারে নিশ্চিত। এবারে এই সংখ্যাটা কারোর 4-5 বার হতে পারে, কারোর দুবারেও হতে পারে। যার দুবারে লিখে লিখে প্র্যাকটিস করলে হয়ে যায় তার তো খুব ভালো, যার দুবারে হবে না 4-5 বার করবে তাহলে অবশ্যই ভালো ফল পাবে। তাহলে উত্তর লেখার সময় এই ভুলে যাওয়ার যে ব্যাপারটা সেটা আর আসবে না। তাহলে 3টা বিষয় যদি গুরুত্ব সহকারে একটু মেনে পড়াশোনা করতে পারো, আর এই সামনের কতগুলি দিন, খুব বেশি দিন নেই, তাহলে তবে যেটুকু সময় আছে সিলেবাস খুব ছোট, তাহলেও এই বিষয়গুলো মেনে পড়াশোনা করা যেতেই পারে। 1 নম্বর বিষয়বস্তুটা আরেকবার ভালো করে বুঝবে, 2 নম্বর প্রশ্নগুলোর সঙ্গে পরিচিত হবে বিভিন্ন ধরনের ওই কোশ্চেন পেপার থেকে, আর তৃতীয়ত লিখে লিখে প্র্যাকটিস করবে বারবার। দেখে লিখো প্রথমে, তারপরে না দেখে লিখবে। প্রথমে দেখে লিখবে, দেখে দেখে লিখো, হয়তো একটু মনে হবে কষ্ট হবে যে এটা দেখে দেখে লিখছি কি লাভ হচ্ছে, কিন্তু না, ওটা দেখে দেখে লিখতে লিখতে প্র্যাকটিস হয়ে যায়। তারপরে না দেখে লিখবে, তাহলে দেখবে আরও বিষয়টা ইজি হয়ে যাচ্ছে, তারপরে আর কোনো জায়গাতে আটকাবে না। প্রথমবারে হয়তো একটু আধটু আটকাবে, তারপরের বারগুলোতে আর আটকাবে না। তাহলে একবারে 100% পরীক্ষার উপযোগী করে রেডি হবে। আদারওয়াইজ ওগুলো একবার দেখলাম বুঝলাম, প্রশ্ন উত্তর হয়তো রেডি করেছি কিন্তু আমি লিখে লিখে প্র্যাকটিস করিনি, ওটা হয়ে যাবে পরীক্ষার হলে। তাহলে পরীক্ষার হলে ওই সমস্যাটি থাকবে, বড় যে ডেরিভেশনগুলো লিখতে গিয়ে মাঝপথে ভুলে যেতে পারো, আর ভুল হয় বেশি বলেই তখন নাম্বারটা অনেকখানি কমে যায়, যার কারণে ওই 100% নাম্বার আসে না। ভালো স্টুডেন্ট কিন্তু 100% নাম্বার পাচ্ছে না এই কারণগুলোতেই মনে হয়, কিন্তু জানে না তা নয়, জানে কিন্তু ডেরিভেশন করতে গিয়ে লিখতে পারছে না। অথবা কেউ জানে সে লিখতে গিয়ে ডেফিনেশনের মধ্যে ভুল করে রেখেছে, একটা আধটা ওয়ার্ড এদিক ওদিক করে লিখে দিয়েছে, তখনই তার নাম্বার ওখানে 2-3 নাম্বার করে কমে যাচ্ছে। এটা যাতে না হয় সকলে সচেতন থাকবে, বারবার লিখে প্র্যাকটিস করবে, নিজে খাতা বন্ধ করে লিখবে, লিখে এবারে পরে সেগুলো আবার খাতার সঙ্গে মেলাবে কোন কোন জায়গায় ভুল হয়েছে। তাহলে এইভাবে যদি তুমি নিজের ভুলটাকে এলিমিনেট করতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় 100% নাম্বার পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাহলে এই কথাগুলো মেনে সামনের কিছুদিন পড়াশোনা চালিয়ে যাও, অবশ্যই 35-এর 35 পাওয়া খুব কোনো দুঃসাধ্য কাজ বা দুরূহ কাজ হবে না। থ্যাংক ইউ, গুড বাই, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে।